ওয়েলকাম টু স্টাডি কেমিস্ট্রি উইথ রাখি দত্ত। চলে এসেছি কেমিস্ট্রি এইচএস 2026 ক্লাস 12 সেমিস্টার 4 এর জন্য ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন ভিডিও নিয়ে। তো সাজেশন 6টা চ্যাপ্টার থেকে কি বা হবে, কতটুকুই বা বাদ যাবে। আসলে এক কথায় যদি বলি, যা কিছু পড়িয়েছি তার মধ্যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার বারবার প্র্যাকটিস করানো থেকে আরম্ভ করে ইম্পর্টেন্ট টপিক বারবার পড়াতে পড়াতে বলেও দিয়েছি এবং প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে সেখান থেকেই আসবে। বাট তবুও তোমরা বারবারই চেয়েছো যে ম্যাম এক ঝলকে সেই জিনিসগুলোকে আপনি আমাদের সামনে একটু দিয়ে দিন, তাহলে আমাদের সুবিধা হবে। এটাকে তোমরা সাজেশন বলতে পারো, এটাকে তোমরা ইম্পর্টেন্ট টপিক একদম হাতের মুঠোয় যাই বলো, এইগুলো যদি ঠিকঠাক ভাবে তৈরি করে যাও। দেখো রাখি ম্যাম যখনই পড়ায় তখনই ফুল মার্কস টার্গেট থাকে, আর তোমরাও সেটাই পকেটে করে নিয়ে আসতে চাও, মানে 35-এ 35। আর সেইটা যখন টার্গেট 100%, তার মানে সেখানে 6টা চ্যাপ্টার থেকে বেশি কিছু বাদ দেওয়া যাবে না। তবুও বলবো, অনেকেই আছে যারা 35-এর কথা ভাবতেই পারছে না, ভাবছে কোনো রকমে একটু নম্বর যেন পাই, 25 যেন পাই বা তারও কম, মোটামুটি কিছু তো পাই। তো তার জন্য বলবো, আজকে এই মুহূর্তে অল্প কথায় বলেই শুরু করছি ভিডিওটা, যে টপিকগুলো বলেছি সেগুলো থেকেও আরো বাছাই করা সম্ভব, বাট আমি করিনি। কারণ ওই যে বললাম 35-এ 35 যাদের, তাদের জন্য এই পুরোটাই একদম দারুণ ভাবে যদি কেউ তৈরি করে যায় তাহলে একদম হাতের মুঠোয় চলে আসবে। বা যারা ভাবছো মোটামুটি 25, তাদেরও 30 থেকে 32 বা তারও বেশি অনায়াসে চলে আসবে পকেটে। তো শুরু করে দিচ্ছি, একদম ঝটপট করে ডিসকাস করব। সেই কারণেই আমি অর্ধেক জিনিস এখানে লিখে এনেছি, যাতে করে সময় এখানে বাঁচে। তোমরাও দেখে নাও, প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। বা আমি আর একটা কথা বলবো, একবার অন্তত আমার কথাগুলো শুনবে, কারণ আমি যা লিখেছি তার সাথে আমার কিছু বক্তব্যও আছে, আদারওয়াইজ আমি শুধু লেখাটাই দিতে পারতাম। তো শুনে নাও, প্রথম আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি। ফিজিক্যাল কেমিস্ট্রিতে আমাদের দুটো চ্যাপ্টার রয়েছে, একটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়ন, আর একটা হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা। লক্ষ্য করলে দেখবে এখানে আমি কোন চ্যাপ্টার থেকে কত মার্কস আসবে তোমাদের কোয়েশ্চেন পেপারে সেটাও দিয়ে দিয়েছি। টোটাল 12 নম্বর আসছে ফিজিক্যাল থেকে। এবং সেখানে ইলেকট্রোকেমিস্ট্রি দেখে নাও, গ্যালভানীয় কোষ, ঠিক যেমন ড্যানিয়েল কোষ ডিটেলসে পড়ানো হয়েছে, সেরকমই যে কোনো গ্যালভানীয় কোষের সাংকেতিক প্রকাশ থেকে অর্ধকোষ বিক্রিয়া থেকে কোষ বিক্রিয়া লেখা, শুধু এটুকুই তোমাকে লিখতে দিতে হতে পারে। অথবা সেই কোষ বিক্রিয়া থেকে তুমি অর্ধকোষ বিক্রিয়া থেকে হতে পারে বা সম্পূর্ণ কোষ বিক্রিয়া থেকে নানস্টের সমীকরণ লেখা, ঠিক আছে, নানস্টের সমীকরণ লেখা, যেখান থেকে ই সেল ক্যালকুলেশন, এছাড়া ইনট সেল ক্যালকুলেশন, ডেল্টা জি নট ক্যালকুলেশন, কে ইকুইলিব্রিয়াম অর্থাৎ সাম্য ধ্রুবক গণনা করো, এই ধরনের নিউমারিক্যালস গুলো কিন্তু এখান থেকে আসে। অর্থাৎ এর সাথে তোমরা অ্যাড করে নাও নানস্টের সমীকরণ লেখা। নানস্টের সমীকরণ লিখেই কিন্তু এই ই সেল ক্যালকুলেশনের অঙ্কগুলোকে করতে হয়। সুতরাং এই জায়গাটা হচ্ছে একটা অঙ্কের জন্য একদম দারুণ ইম্পর্টেন্ট জোন, এখান থেকে বারবার প্রশ্ন আসে। এবং যে জায়গা থেকে মাঝে মধ্যে আসে কিন্তু তবুও যেহেতু আসার সম্ভাবনা অবশ্যই আছে, সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক শ্রেণী, যেখানে তোমাকে প্রমাণ বিজারণ বিভবের মানগুলো গিভেন থাকবে, ভ্যালুগুলো তোমাকে গিভেন দেওয়া থাকবে। সেখান থেকে জারক বা বিজারক পদার্থের তীব্রতার ক্রম অথবা ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা, অর্থাৎ এই জারণ বিজারণ যেটা তুমি ইনট রিডাকশন পোটেনশিয়াল থেকে জিনিসটাকে অ্যারেঞ্জ করতে পারবে, সেটা ক্রমশ বাড়ছে বা ক্রমশ কমছে, যেরকম চাইবে সেই অনুযায়ী সাজিয়ে দিতে হবে। নেক্সট যে জায়গাটা রয়েছে সেখানে সংজ্ঞা প্লাস একক, একক থেকে 1 নম্বরের প্রশ্ন আসতে পারে, সংজ্ঞা দিতে পারে, সংজ্ঞার সাথে একক জিজ্ঞাসা করতে পারে, এবং তার সাথে অবশ্যই করে ফর্মুলা বেসড অঙ্ক। কি কি রয়েছে? আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা, কাপ্পা সমান 1/r × L/A। এখানে আরো ইম্পর্টেন্ট একটা জায়গা উঠে আসছে, যেটা হচ্ছে কোষ ধ্রুবক। অবশ্যই করে কোষ ধ্রুবক L/A তার একক অবশ্যই করে রাখবে। দেখো এই টপিকগুলোর মধ্যে এটা ইনক্লুডেড, সেই জন্য প্রত্যেকটা জিনিস ছোট ছোট জিনিস এর মধ্যে আর ইনক্লুড করে লিখিনি, কিন্তু আপেক্ষিক পরিবাহিতা যে পড়তে যাচ্ছে সে কোষ ধ্রুবক কোনটা বা তার একক কি সেটা নিশ্চয়ই জানবে। ব্যাপারটা বুঝেছো? সাজেশন কথার মানে এটা নয় যে যেটা লিখে দিয়েছে সেটা মানে সেটাই চাই, সেটাই অন্যভাবে আসতে পারে। যেমন আপেক্ষিক পরিবাহিতা তোমাকে পড়তে বলেছি, সেখানে আসতেই পারে একটা ব্যাখ্যামূলক প্রশ্ন যে তোমার তীব্র এবং মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আপেক্ষিক পরিবাহিতা দ্রবণের গাঢ়ত্বের সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়। ব্যাপারটা বুঝেছো? সুতরাং ইম্পর্টেন্ট হচ্ছে ওর সঙ্গে প্রসঙ্গত যে জিনিসগুলো আমরা যে পয়েন্টগুলো পড়ি। এবার ধরো সেগুলোকে কেউ বাদই দিল,
যে না এইগুলো আর পড়বো না, শুধু সংজ্ঞা আর একক পড়বো, ঠিক আছে পড়ো। এই জন্যই আমি বলছি যা আমি এখানে লিখেছি তার থেকেও কাটছাট করা যায়, কিন্তু যখন তুমি ম্যাক্সিমাম স্কোর পকেটে আনতে চাইছো তখন তোমার এই ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখে যেতে হবে। কারণ হতেই পারে আপেক্ষিক পরিবাহিতা থেকে সংজ্ঞা একক না দিয়ে সেখান থেকে একটা ব্যাখ্যামূলক প্রশ্ন দিল। আমি আপেক্ষিক পরিবাহিতাটা নিয়ে জাস্ট উদাহরণ দিয়ে বোঝালাম, এরকম যে কোনো টপিক থেকেই হতে পারে। মোলার পরিবাহিতা ল্যামডা এম, ওই একই সংজ্ঞা, সংজ্ঞার থেকে বড় কথা এখানে এককটা ভীষণ রকম ইম্পর্টেন্ট। ল্যামডা এম এর যে ফর্মুলা রয়েছে কাপ্পা ইন্টু 1000 বাই মোলারিটি। তুল্যাঙ্ক পরিবাহিতা কাকে বলে দিয়ে দিতে পারে, একক দিয়ে দিতে পারে, এরও যে ফর্মুলা রয়েছে সেটা দেখে রাখতে হবে। কোলরাসের সূত্র ভীষণ ইম্পর্টেন্ট, যার বিবৃতিটাই শুধু কোলরাসের সূত্রটা লেখো, সাথে তুমি গাণিতিক রূপ অবশ্যই করে লিখে দেবে। তার সাথে রয়েছে ক্যালকুলেট কাপ্পা ল্যামডা এম নট অফ অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে একটা উইক অ্যাসিড, এরকম ভাবে অ্যাসিটিক অ্যাসিড না দিয়ে যে কোনো উইক ইলেকট্রোলাইট অর্থাৎ মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে ল্যামডা এম নট ক্যালকুলেট করতে দিতে পারে, যেটা কোলরাসের সূত্রের অ্যাপ্লিকেশন থেকে আমরা প্র্যাকটিস করেছি। অ্যাসিটিক অ্যাসিডটা বারবার রিপিট হয় ঠিকই, কিন্তু অ্যাসিটিক অ্যাসিড ছাড়া যে কোনো দিতে পারে, শুধু সেই ফরম্যাটটা ফলো করতে হবে। তার সাথে আলফা, আলফা সমান এই যে ল্যামডা এম বাই ল্যামডা এম নট, কে হচ্ছে বিয়োজন ধ্রুবক সি আলফা স্কোয়ার বাই 1 মাইনাস আলফা। আলফা এখান থেকে বের করে এখানে এই ফর্মুলাতে পুট করে দিতে হবে। এই যে ক্যালকুলেশন অর্থাৎ এই অঙ্কগুলোকে দেখে নিতে হবে। 1 মোল ইলেকট্রনের আধান 1 ফ্যারাডে, ই সমান এফ বাই এন এ, এই ফর্মুলাটা তো দেখে রাখা। তার সাথে এখান থেকে আমি যে কটা লিখেছি তার বাইরেও কিছু দিতে পারে, বাট প্যাটার্ন তো একই, মানে কপার 2 প্লাস থেকে কপার, তার জন্য 2 ইলেকট্রন মানে 2 ফ্যারাডে তড়িতের প্রয়োজন। অ্যালুমিনিয়াম 3 প্লাস থেকে অ্যালুমিনিয়াম, MnO4 মাইনাস থেকে Mn2 প্লাস, Cr2O7 2 মাইনাস থেকে ক্রোমিয়াম 3 প্লাস, PO4 3 মাইনাস, N3 মাইনাস, বা অন্য কিছু দিল। অথবা এই যে ধরো অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়ামটা যে পাওয়া যাচ্ছে সেখানে তোমাকে বলে দিল যে 18 গ্রাম পাওয়ার জন্য কত ফ্যারাডে তড়িতের প্রয়োজন, অর্থাৎ ঐকিক নিয়মে ওই একই, এই জায়গা থেকে ঐকিক নিয়মে ওইটাকে বার করা। এরকম বারবার আমি প্র্যাকটিস করিয়েছি, আমার ক্লাস যে রেগুলারলি করে এসেছে বা এখনো রয়েছে, প্রয়োজন হলে অল্প সময়ে যতটুকু প্রয়োজন চাইলে দেখে নিতে পারো, তাহলেই বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আমি কি মিন করতে চাইছি। ঠিক আছে, এগুলো জাস্ট আমি টপিক গুলোকে এক জায়গায় করেছি এবং ইম্পর্টেন্ট টপিক, অবশ্যই করে ইম্পর্টেন্ট টপিক। ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সূত্র, এখান থেকে সূত্রগুলো একবার পড়ে রাখো। ফর্মুলা যেটা রয়েছে কিউ সমান আইটি, তারপরে এই জায়গা থেকে ডাইরেক্ট ফর্মুলা দিয়ে হোক বা ঐকিক নিয়মে যে অঙ্কগুলো করানো হয়েছে সেই অঙ্কগুলোকে দেখতে হবে। লেড সঞ্চয়ক ব্যাটারি, ব্যাটারির যে সমীকরণ মানে বিক্রিয়াগুলো রয়েছে, অ্যানোড ক্যাথোড যে রিয়াকশন রয়েছে সেগুলোকে একটু দেখে রাখা। জানি ব্যাটারির জায়গাটা পড়তে ভালো লাগে না, তবু বলবো লেড সঞ্চয়ক ব্যাটারি বা প্রাইমারি ব্যাটারিটা একটুখানি, প্রাইমারি সেকেন্ডারি ব্যাটারিটা একটুখানি লিড করে রাখা। জ্বালানি কোষটা অবশ্যই করে দেখবে, জ্বালানি কোষে যে বিক্রিয়াগুলো রয়েছে অবশ্যই দেখবে, H2O2 জ্বালানি কোষ। লিথিয়াম আয়ন ব্যাটারি, তারও একবারই ওই বিক্রিয়াগুলো পড়ে রাখতে বলবো, ঠিক আছে, অবশ্যই পড়ে রাখবে। লিথিয়াম আয়নটাকে কিন্তু একদমই স্কিপ করো না, এটা নতুন ইনক্লুডেড হয়েছে, সুতরাং এটা অবশ্যই দেখে রাখবে। রাসায়নিক গতিবিদ্যাতে আমরা প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে বিক্রিয়া হার। বিক্রিয়া হারের সংজ্ঞা, একক, এগুলো তো এমনি তোমরা গড় বিক্রিয়া হার, তাৎক্ষণিক বিক্রিয়া হার পড়তে গেলে একবার পড়বেই, ঠিক আছে। একটা চ্যাপ্টার তো একটা সিকোয়েন্সে সবাই পড়ে, হুট করে একটা জায়গা তুলে নিয়ে পড়ে না। এবার বিক্রিয়া হারের জায়গাটা পড়ার পরে গড় বিক্রিয়া হার, তাৎক্ষণিক বিক্রিয়া হার একই রকম ভাবে লেখা, একটা ডেল্টা দিয়ে একটা ডি দিয়ে। তাৎক্ষণিক বিক্রিয়া হারের সংজ্ঞাটা অবশ্যই দেখে রাখবে। বিক্রিয়া হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এটা একটা জাস্ট লেখা প্রশ্নের মতো, পয়েন্টগুলোকে লিখে দিতে হবে, কত নম্বর আছে তার উপর ভিত্তি করে পয়েন্টের ভেতরে যদি প্রয়োজন হয় 1-2 লাইন লিখতে হতে পারে। হার ধ্রুবক ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। হার ধ্রুবকের একক থেকে বিক্রিয়ার ক্রম নির্ণয়, বারবার প্র্যাকটিস করিয়েছি। বিক্রিয়ার হার সমীকরণ এবং ক্রম নির্ণয়, এটা থেকে যে খুব বারবার প্রশ্ন এসছে তা নয়, কিন্তু এটা একটা দারুণ দারুণ প্যাটার্ন। এই কেমিক্যাল কাইনেটিক্সে একটা যে বিভিন্ন প্যাটার্নের প্রশ্ন হয় তার মধ্যে এইটা একটা ভীষণ ইম্পর্টেন্ট। তো এই প্যাটার্নটা থেকে কিরকম আসতে পারে, এই যে তোমাকে ধরো A প্লাস বি থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেখানে A এর গারত্ব বি এর গারত্বের বিভিন্ন ভ্যালু দিয়ে দিতে পারে, তার সাথে বিক্রিয়া হারের কি চেঞ্জ হচ্ছে, সেখান থেকে বিক্রিয়ার হার সমীকরণ, পরীক্ষালব্ধ হার সমীকরণ, এবং সেখান থেকে ক্রম, টোটাল সামগ্রিক ক্রম, ওভারঅল অর্ডার, এগুলো ক্যালকুলেট করা। এরকম চার্ট হিসেবে না দিয়ে ব্যাখ্যা করে দিয়ে দিতে পারে, যেখান থেকে তোমরা এইভাবে চার্ট করে নিয়ে অর্থাৎ A B ধরে নিয়ে সেটাকে করতে পারো। এবার ধরো আমার এই কথার মানে যদি না বুঝতে পারো, তাহলে বলবো দেখো প্রত্যেকটা ক্লাস ভাগ ভাগ করে বিভিন্ন অনেকগুলো লেকচার মিলিয়ে করানো আছে, সাথে কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করানো আছে, সাথে
ম্যারাথন করানো আছে, এই সব কিছুতে কিন্তু এই জিনিসগুলো অল ক্লিয়ার আছে। ঠিক আছে, শূন্যক্রম বিক্রিয়া, প্রথম ক্রম বিক্রিয়া, এখান থেকে তো প্রশ্ন মানে যে কোনো একটা থেকে প্রশ্ন, সমাকলিত হার সমীকরণ, পুরো ডেরিভেশন এখানে রিকোয়ার্ড। শুধু ফর্মুলা দেখলে হবে না, ডেরিভেশন সাথে টি হাফ, টি 100%, গ্রাফ সাথে যে অঙ্কগুলো রয়েছে, প্রথম ক্রম বিক্রিয়া থেকে যে অঙ্ক, যে এত পার্সেন্ট কমপ্লিট হতে এত সময় লাগে, তাহলে অত পার্সেন্ট কমপ্লিট হতে কত সময় লাগবে, এই অঙ্কগুলো দেখতে হবে। আরহেনিয়ার সমীকরণ, এইটা সমীকরণ তো দেখলে, এবারে এই যে ফর্মুলা, এই ফর্মুলাটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। বারবার অ্যাক্টিভেশন এনার্জি ক্যালকুলেশনের ফর্মুলা, মানে এইটা ক্যালকুলেট করতে দেয়, তো এরকম ভাবে এটাও ক্যালকুলেট করতে দিতে পারে। আবার অনেক সময় বাকি কোনো কিছু দিয়ে ধরো এই বিক্রিয়ার হারের কি চেঞ্জ হচ্ছে বা কত গুণ বৃদ্ধি পাচ্ছে সেটাও দিতে পারে, তবে সাধারণভাবে বারবার আমরা ইএ ক্যালকুলেশন দেখতে পাই। আচ্ছা, অনুঘটকের যে পোর্শনটা রয়েছে, সমসত্ব অনুঘটন, অসমসত্ব অনুঘটন, এদের হচ্ছে সংজ্ঞা সহ উদাহরণ অবশ্যই করে দেখতে হবে। এছাড়া আগে এসেছে এখান থেকে আকৃতিগত বর্ণনাত্মক অনুঘটন, তো সেই জায়গাটা সেটারও সংজ্ঞা দেখে রাখতে হবে। বেশ কিছু ফর্মুলা আমি এখানে লিখে রেখেছি, অলরেডি জিরো অর্ডার ফার্স্ট অর্ডার করতে গেলে এই ফর্মুলাগুলো তুমি পাবে। এখানে যেরকম আসে, কোনো শূন্যক্রম বিক্রিয়া সম্পূর্ণ হতে যে সময় লাগে সেটা তার অর্ধায়ুর দ্বিগুণ। আবার ফার্স্ট অর্ডার থেকে বিভিন্ন ভাবে আসতে পারে, যে 75% কমপ্লিট হতে যে সময় লাগে সেটা তার টি হাফের দ্বিগুণ। এখানে এইভাবে আসতে পারে 99.9% সম্পূর্ণ হতে যে সময় লাগে সেটা টি হাফের 10 গুণ, 99% সম্পূর্ণ হতে যে সময় লাগে সেটা টি 90%-এর দ্বিগুণ। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো অবশ্যই করে দেখে রাখতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি অর্গানিকে। অর্গানিক টোটাল এখান থেকেও 12 নাম্বার আসছে, এবং এদিকে রয়েছে অ্যালডিহাইড কিটোন 5, আর অর্গানিক কম্পাউন্ড কন্টেনিং নাইট্রোজেন যেখান থেকে 7 নম্বর। কিন্তু যেহেতু অর্গানিক একে অপরের সঙ্গে অনেক ইন্টারলিঙ্ক থাকে, ইন্টাররিলেটেড থাকে, তার কারণে আমি এই জায়গাটা পুরো একসাথে লিখেছি, অর্থাৎ বিক্রিয়া দুটো মিলিয়ে মিশিয়ে এখানে দেওয়া রয়েছে। দেখো কি কি রয়েছে, ভালো করে দেখে নাও। এখানে রয়েছে নিউক্লিওফিলিক যুত বিক্রিয়ার প্রতি সক্রিয়তা। অ্যালডিহাইড কিটোন কিছু তোমাকে এক্সাম্পল দিয়ে দিল, দিয়ে বললো যে এদের মধ্যে নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া কে বেশি সক্রিয়তা দেখাবে। তো সেখানে স্টেরিক এফেক্ট এবং ইন্ডাকটিভ এফেক্ট, এই দুটো পয়েন্ট দিয়ে ব্যাখ্যা করে ব্যাখ্যামূলক প্রশ্ন এখানে থেকে আসছে। কার্বক্সিলিক অ্যাসিডের অম্লধর্মিতা, 4টে কার্বক্সিলিক অ্যাসিড, ধরো বেঞ্জয়িক অ্যাসিড দিল, তার বেঞ্জয়িক অ্যাসিডেরই প্যারা পজিশনে একটা গ্রুপ, নানান রকম 3-4টে গ্রুপ দিয়ে তোমাকে দিয়ে দিল যে এদের আম্লিকতার ক্রমটা লেখো। ব্যাখ্যার সাথে হচ্ছে কোন কারণে অ্যাসিডিটি বাড়ছে বা কমছে সেটা জেনে রাখা, তার সাথে কোন গ্রুপ থাকলে কিভাবে সেটা চেঞ্জ হচ্ছে সেই ব্যাপারগুলোকে জেনে রাখা। একইভাবে অ্যামিন সমূহের ক্ষারকীয়তা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, এই জায়গাগুলো ভীষণ ইম্পর্টেন্ট, বারবার এই জায়গা থেকে প্রশ্ন এসেছে। ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড বলো, অ্যামিন বলো, সেখানে অ্যানিলিন দিল, বেনজাইল অ্যামিন দিল, আরো কিছু অ্যানিলিনের সাথে হয়তো মেটা পজিশন আর প্যারা পজিশনের নাইট্রো গ্রুপ দিয়ে দিল, বিভিন্ন ভাবে কিন্তু এই প্রশ্নগুলো আসে, ভীষণ ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট রিয়াকশন, নেম রিয়াকশনের সাথে সাথে আরো কিছু ইম্পর্টেন্ট রিয়াকশন রয়েছে এখানে, বেশ কিছু নেম রিয়াকশন, কিছু ইম্পর্টেন্ট রিয়েজেন্ট যেখান থেকে আমরা পার্থক্য নিরূপণগুলো করতে পারি। ঝটপট দেখে নাও। অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, অ্যালডল কন্ডেনসেশন, ক্যানিজারো বিক্রিয়া, তোমাকে এরকম ভাবে জিজ্ঞেস করতে পারে, যদিও আগে এমসিকিউতে এগুলো বেশি আসতো, যে 4টে দিয়ে দিয়ে জিজ্ঞেস করতো যে কোন ক্ষেত্রে অ্যালডল হবে, কোন ক্ষেত্রে ক্যানিজারো হবে না, অর্থাৎ ওই আলফা হাইড্রোজেনের উপস্থিতি আর অনুপস্থিতি কোথায় দরকার কোথায় দরকার নয়, সেইভাবে কিন্তু এমনি একটা প্রশ্ন আসতে পারে। যতই এমসিকিউ না থাকুক, এই পয়েন্টটা, এই টপিকটা ইম্পর্টেন্ট, যে আলফা হাইড্রোজেন কোথায় লাগে আর কোথায় লাগে না। ক্যানিজারো বিক্রিয়া, ক্লিমেনশন বিক্রিয়া, উলফ কিস্টার বিক্রিয়া, এগুলো সব ক্লিমেনশন বিজারণ। ঠিক আছে, ক্লিমেনশন বিজারণ তুমি চাইলে লিখে দিতে পারো, ক্লিমেনশন বিজারণ, উলফ কিস্টার বিজারণ, হ্যালোফর্ম বিক্রিয়া, পার্কিন বিক্রিয়া, ভেরি ইম্পর্টেন্ট, পার্কিন বিক্রিয়া, বেনজয়েন কন্ডেনসেশন, স্টিফেন বিক্রিয়া, ইটাড বিক্রিয়া, টিশেঙ্কো বিক্রিয়া, বায়ার ভিলিগার জারণ, আর হচ্ছে রোজেনম্যান্ড বিজারণ, স্মিড বিক্রিয়া, এইচ ভিজেড বিক্রিয়া। প্রত্যেকটা নেম রিয়াকশন ভীষণ ইম্পর্টেন্ট। গ্যাব্রিয়েল থ্যালিমাইড সংশ্লেষণ, এখান থেকে তোমাকে এমনি প্রশ্ন এইভাবেও দিতে পারে যে গ্যাব্রিয়েল থ্যালিমাইড সংশ্লেষণের মাধ্যমে কেন অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন তৈরি করা যাচ্ছে না, তো সেইটা দেখে রাখা, যে মেকানিজম সহ পুরো রিয়াকশনটা পড়লেই সেখানে মেকানিজমটা চলে আসছে। হফম্যান অবনমন বিক্রিয়া, কার্বিল অ্যামিন বিক্রিয়া, জারণ, বিভিন্ন ধরনের জারণ, জারণের জন্য যে ধরো মৃদু পিসিসি, পিডিসি ইত্যাদি যে মৃদু জারক দ্রব্য হোক, বা K2Cr2O7 অ্যাসিডিক মিডিয়াম, KMnO4 অ্যাসিডিক মিডিয়াম, বেসিক মিডিয়াম, এই সমস্ত যে বিভিন্ন অক্সিডাইজিং এজেন্টগুলো দিয়ে জারণ, সেই বিক্রিয়াগুলো দেখে রাখা। কপার 300 ডিগ্রি রিয়েজেন্টের কি কাজ সেটা দেখে রাখা। হিন্সবার বিকারক, হিন্সবার্গের বিকারক,
কি কাজে লাগে, কিভাবে পার্থক্য নিরূপণ করা হয় প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি অ্যামিনের। মুলিকেন বার্কার পরীক্ষা ভেরি ইম্পর্টেন্ট। টোলেন্স বিকারক, ফেলিং দ্রবণ, ব্র্যাডির বিকারক, কাপলিং বিক্রিয়া, হেমি অ্যাসিটাল অ্যাসিটাল ফরমেশন, হেমিকিটাল কিটাল ফরমেশন। এবং এই জায়গাগুলো থেকে কিন্তু আলাদাভাবে প্রশ্ন আসে যে ফর্মিক অ্যাসিডের বিজারণ ধর্মের কারণ কি, বা বিজারণ ধর্ম দেখাচ্ছে এরকম একটা বিক্রিয়া দেখাও। তো এই জায়গাটা ইম্পর্টেন্ট, এটা আলাদাভাবে ইম্পর্টেন্ট। মুলিকেন বার্কার ভীষণ ইম্পর্টেন্ট। মুলিকেন বার্কার নাম দিয়ে আসুক বা এমনি কনভার্সন হিসেবে আসুক। আর সব থেকে বড় কথা, এই নেম রিয়াকশন গুলো সবসময় যে তোমার কনভার্সনে ইনক্লুডেড থাকবে বা তোমাকে কোনো রূপান্তর করতে দিয়েছে সেখানে তোমার কাজে লাগবে তা কিন্তু নয়। তোমার এই রিয়াকশন গুলো উদাহরণ দাও বলে শুধু নাম লিখে দিল। সুতরাং নামের সাথে সাথে কোন রিয়াক্ট্যান্ট দিয়ে শুরু করছো, কি রিয়েজেন্ট, কি কন্ডিশনে বিক্রিয়া হচ্ছে সেটা দেখে রাখতে হবে। যদি মেকানিজমের কথা আমাকে জিজ্ঞেস করো, আমি বলবো এই দুটোর ক্ষেত্রে অবশ্যই করে মেকানিজম দেখে রাখবে, অ্যালডল আর হচ্ছে ক্যানিজারো। বাকি নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া, NAR নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশনের মেকানিজম তোমাকে দেখে রাখতে হবে, যে মেকানিজম তোমার এইখানে কাজে লাগবে। গ্যাব্রিয়েল থ্যালিমাইড সংশ্লেষণের ক্ষেত্রে তো পুরো রিয়াকশনটা দেখতে গেলে মেকানিজমটা আসবেই, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে দেখো, এই যে ধরো এখানে অ্যালডিহাইড বা কিটোন দিয়ে তোমাকে সায়ানোহাইডিন ফরমেশনের বিক্রিয়া দিচ্ছে। আমি কিছু এখানে এই যে দেখছো করতে দিয়েছি, অ্যাকচুয়ালি এগুলো খুব কমন এক্সাম্পল, এগুলো বারবার প্র্যাকটিস করবে, এই রিয়াকশন গুলো বারবার প্র্যাকটিস করবে। PYQ করলেও তোমার বারবার এগুলো প্র্যাকটিস অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে। যে সায়ানোহাইড্রিন ফরমেশন করে হাইড্রোলিসিস করছো, এই একই জিনিস তুমি এখানে যখন অ্যাসিটালডিহাইড থেকে করবে এই স্টেপগুলোই তুমি এখানে পাবে। যে অ্যাসিটালডিহাইড থেকে ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিটালডিহাইড থেকে ক্রোটোনালডিহাইড, যেখানে অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া কাজে লাগবে। তারপরে হচ্ছে NaHSO3 দিয়ে বিক্রিয়া, NH2OH H+ দিয়ে বিক্রিয়া করলে কি তৈরি হয়, এগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে। তারপর অ্যাসিটোন থেকে মেসিটিলিন, মেসিটাইল অক্সাইড, Br2 অ্যাসিটিক অ্যাসিড দিয়ে কি হবে, এখান থেকে ক্লিমেনশান বা উলফকিস্টার করলে প্রোপেন তৈরি হয়ে যাবে। এখান থেকে কিভাবে তুমি মিথাইল গ্লাইঅক্সাল পাবে, এখান থেকে তুমি পিনাকল হয়ে পিনাকোলন কি করে পাবে। তুমি HCHO ফরমালডিহাইডে NH3 দিলে কি পাবে, ব্রোমোবেনজিন থেকে বেনজোইক অ্যাসিড হয়ে এখান থেকে COCl CONH2 হয়ে NH2, এখানে হফম্যান অবনমন তোমার কাজে লাগবে। সেখান থেকে কার্বিলামিন করে NC ফিনাইল আইসোসায়ানাইড পাওয়া যাবে। এখান থেকে আবার অ্যানিলিন থেকে এক ধাপে তুমি CF3CO3H দিয়ে নাইট্রোবেনজিন পেয়ে যাবে। সেখান থেকে আবার তুমি নাইট্রেশন করলে ডাইনাইট্রো পাবে। সেখান থেকে এই জায়গাটা দেখা যাচ্ছে না, এই যে দেখা যাচ্ছে এবার, এখান থেকে তুমি সিলেক্টিভ রিডাকশন করলে মেটানাইট্রো অ্যানিলিন পাবে। আবার অ্যানিলিনে তুমি ডায়াজোটাইজেশন করবে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে N2+BF4 মাইনাস করে N2+BF4 মাইনাস করে এখান থেকে তুমি আবার নাইট্রোবেনজিন ফ্লুরোবেনজিন পাবে। এছাড়া পরের পেজে লেখা আছে, এছাড়া এই যে ডায়াজোটাইজেশন অ্যানিলিনে হচ্ছে, অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন তুমি করছো, অ্যানিলিন থেকে তুমি নাইট্রোসোবেনজিন করতে পারবে এক ধাপে H2SO5 দিয়ে, ঠিক কিনা H2SO5 দিয়ে, প্লাস অ্যানিলিনের ব্রোমিনেশন, অ্যানিলিনের নাইট্রেশন, ভেরি ইম্পর্টেন্ট, সালফোনেশন, ডায়াজোটাইজেশনের পরে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের অল রিয়াকশন, ঠিক আছে। আর নাইট্রোবেনজিনের বিভিন্ন মাধ্যমে বিজারণ যেগুলো রয়েছে সেগুলোকে ভালো করে দেখে রাখতে হবে। আচ্ছা, এবার এদিকটা দেখো, CH3CN থেকে অ্যাসিটোন কি করে পাবে, এখানে গ্রিগনার্ডের কি করে তুমি রিয়াকশন করাবে গ্রিগনার্ড বিকারকের সাহায্য নিয়ে। এখান থেকে তুমি সম্পূর্ণ আর্দ্র বিশ্লেষণ করতে পারবে, আংশিক আর্দ্র বিশ্লেষণ করতে পারবে। এখান থেকে একইভাবে তুমি হফম্যান করতে পারবে। এখান থেকে P2O5 দিয়ে হিট করলে তুমি CH3CN আবার পেয়ে যাবে। এখান থেকে আবার তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে CH3CH2 NH2 পেয়ে যাবে। তো এই যে বিক্রিয়াগুলো আমি কিছু এখানে লিখেছি, দেখো এটা তো ক্লাসটা করানোর জন্য নয়, এখানে শুধু বলার জন্য। দেখো এইগুলো তুমি বারবার প্র্যাকটিস করো, বারবার এগুলোকে প্র্যাকটিস করো, ঠিক আছে। আচ্ছা, এবার বলি পার্থক্য নিরূপণ তোমার এই চ্যাপ্টার থেকেও আসবে। অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড থেকে, ধরো অ্যাসিড দিল কি কোনো কিটোন দিয়ে দিল, এরা মিলিয়ে মিশে যেগুলো দেবে সেগুলোর জন্য কিন্তু তোমার এই রিয়াকশন গুলো বারবার কাজে লাগবে। সেটা হচ্ছে টোলেন্স বিকারক, ফেলিং দ্রবণ, তোমার কাজে লাগবে এখানে হ্যালোফর্ম বিক্রিয়া, আয়োডোফর্ম টেস্ট। আয়োডোফর্ম টেস্টে কারা কারা সাড়া দেয়, কারা কারা দেয় না। তোমার কাজে লাগবে কার্বিনামিল বিক্রিয়া, যেখানে তোমার ওই দুর্গন্ধযুক্ত ফিনাইল আইসোসায়ানাইড, যদি ফিনাইল নিয়ে করা হয়, বাট দুর্গন্ধযুক্ত আইসোসায়ানাইড যৌগ উৎপন্ন হচ্ছে। তো এগুলো দিয়ে তোমরা পার্থক্য নিরূপণ করতে পারবে। কাপলিং বিক্রিয়া অবশ্যই ইম্পর্টেন্ট। কাপলিং বিক্রিয়া বারবার আগেও এসেছে, MCQ ফরম্যাটেও এসেছে,
আগের বছরও সম্ভবত এসেছে, ঠিক আছে? আগের বছর এসে গেলেও কিন্তু প্রত্যেকটা রিয়াকশন যদি এগুলোর থেকে কোনোটা দেখো আগের বছরে এসেছে, তবুও আমি বলবো প্র্যাকটিস করবে, অন্য কোনো ফর্মে অন্য কোনো ভাবে কিন্তু সেটা চলে আসতে পারে। সমস্ত ইম্পর্টেন্ট রিয়াকশন তোমাকে ভালো করে করে ফেলতে হবে। এইজ ভিজেড রিয়াকশন দারুণ ইম্পর্টেন্ট, দারুণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? এছাড়া আমি এখানে আরো কিছু বিক্রিয়া লিখেছি যেগুলো আমি ক্লাসে করিয়েছি, যে এই যে এখানে রয়েছে প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন, সেকেন্ডারি, এটা টারশিয়ারি, HNO2 দিয়ে কি বিক্রিয়া হচ্ছে, মাঝে মধ্যে এসেছে কিন্তু এসেছে, ইম্পর্টেন্ট জায়গা অবশ্যই দেখা রাখবে। তার সাথে অ্যামিন চ্যাপ্টার থেকেও তোমার 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যামিনের পার্থক্য, বা অ্যানিলিনের সাথে এখানে হচ্ছে এন মিথাইল অ্যানিলিন, এদের পার্থক্য কি করে করবে, সে তো এই জায়গাগুলো কিন্তু দেখে রাখতে হবে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে তো? পার্থক্য নিরূপণের সাথে সাথে ওই যে পুরো ব্যাখ্যামূলক একটা বড় প্রশ্ন আসে যে এ থেকে বি তৈরি হলো, বি কে টোলেন্স বিকারক দ্বারা বিক্রিয়া সাড়া দিচ্ছে কি আয়োডোফর্ম টেস্টে সাড়া দিচ্ছে না, ইত্যাদি ইত্যাদি করে এই যে ব্যাখ্যার প্রশ্ন, এই বিক্রিয়াগুলো যদি ঠিকঠাক ভাবে করা হয় তাহলে কিন্তু ওই প্রশ্নগুলো হয়ে যাবে। এবং আমি বারবার বলছি, আজকের ক্লাসে আমি ইম্পর্টেন্ট টপিককে এক জায়গায় করেছি, ইম্পর্টেন্ট জায়গা কোনগুলো তোমাকে দেখতে হবে, কিভাবে প্র্যাকটিস করতে হবে সেগুলো বলেছি, এবং ডিটেলসের জন্য কিন্তু ম্যারাথন ক্লাস থেকে আরম্ভ করে ইন্ডিভিজুয়াল পার্ট পার্ট করে প্রত্যেকটা চ্যাপ্টার দেওয়া আছে, প্লে লিস্ট থেকেও তোমরা পেয়ে যাবে। নেক্সট আমরা চলে যাব ইনঅর্গানিকে। ইনঅর্গানিকের ক্ষেত্রে আমাদের রয়েছে ডি অ্যান্ড এফ, আর রয়েছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড। এবার বলি ডি অ্যান্ড এফ এর সাধারণ ইলেকট্রন বিন্যাস যেটা হচ্ছে ডি ব্লক আর এফ ব্লক, এই যে কোনো একটা আসতে পারে। ডি ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস, এফ ব্লকের মধ্যে ল্যান্থানয়েডস, 4f সিরিজ, অ্যাক্টিনয়েডস, এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস করে রাখা। সন্ধিগত মৌলের সংজ্ঞা, কপার সিলভার গোল্ড সন্ধিগত মৌল, জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি কেন নয়, অর্থাৎ এই সংজ্ঞা এবং তারই ব্যাখ্যা। ক্রোমিয়াম কপারের ইলেকট্রন বিন্যাস আলাদা করে দেখে রাখা। জার্কোনিয়াম এবং হাফনিয়ামের আকার প্রায় সমান কেন, এই প্রশ্ন শুধু জার্কোনিয়াম হাফনিয়াম নয়, তোমার 3D 4D 5D, এই 3D থেকে 4D তে বাড়ছে এবং 4D 5D এর আকার অলমোস্ট সমান হচ্ছে। গ্রুপ 3 তে দেখা যাচ্ছে না, স্ক্যান্ডিয়াম ইট্রিয়াম আর তারপরে হচ্ছে তোমার ল্যান্থানাম, এদের ক্ষেত্রে নয়, তার পরের গ্রুপ থেকে দেখা যাচ্ছে 3D 4D 5D এর মধ্যে 4D আর 5D এর আকার সমান। যে কোনো গ্রুপ থেকেই তারপর থেকে তোমাকে দিতে পারে, ঠিক আছে, গ্রুপ 12 অবধি। কিন্তু বেশি বারবার জার্কোনিয়াম হাফনিয়ামের এক্সাম্পলটা আসে, তাই আমি এখানে স্যাম্পল হিসেবে জার্কোনিয়াম হাফনিয়াম দিয়েছি। যেটাই দিক না কেন ব্যাখ্যাটা তো সেম থাকবে, জার্কোনিয়াম হাফনিয়াম দিয়ে, তাই আমি এখানে কোশ্চেনটা দিয়েছি। বারবার এই এক্সাম্পলটা রিপিট হয়। ল্যান্থানয়েড সংকোচন কাকে বলে এবং সেটা অ্যাক্টিনয়েড সংকোচনের সঙ্গে তুলনা বলতে কিরকম না, এটা আরো বেশি পরিমাণে কেন দেখা যায়, ল্যান্থানয়েডের তুলনায় অ্যাক্টিনয়েড সংকোচন বেশি কেন। তো এবার এই যে 4f সিরিজ রয়েছে সেখানে ইলেকট্রন বিন্যাস তো তুমি দেখছোই, আমি অলরেডি বলে দিয়েছি। জারণ অবস্থা সেটা 4f এরও দেখো, 5f এর ক্ষেত্রেও, অ্যাক্টিনয়েডসদের ক্ষেত্রেও যে সাধারণ জারণ অবস্থা সেটা একটু দেখে রাখতে হবে। এবং 4f সিরিজটা যে ল্যান্থানামের পর সিরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত, এই এলিমেন্ট গুলোকে কয়েকবার একটু ভালো করে দেখে চিনে রাখতে হবে। বিশেষত আমি এখানে লিখেছি সিরিয়াম, গ্যাডোলিনিয়াম, লুটেশিয়াম, এবং এদের ওপরে ওপরে কারা কারা রয়েছে। কারণ এই তিনটেই 1 নম্বর, 7 নম্বর আর 14 নম্বর এই যে ল্যান্থানয়েডসদের যে এলিমেন্টস, তাদের ইলেকট্রন বিন্যাস গুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। গ্যাডোলিনিয়াম থেকে কিন্তু মাঝে মধ্যেই প্রশ্ন আসে এবং সিরিয়াম থেকেও আসতে পারে, এবং গ্যাডোলিনিয়ামের আগে কি আছে, পরে কি আছে, লুটেশিয়ামের আগে কি আছে, এগুলো একটু দেখে রাখতে হবে। কারণ এই জায়গা থেকে একদম একটু দেখে রাখলে 1 নাম্বার বা 2 নাম্বার কিন্তু খুব সহজে গেইন করা যাবে। আচ্ছা, এই যে ল্যান্থানয়েডস যারা রয়েছে, ল্যান্থানাম এবং পরবর্তী যারা রয়েছে 14 এলিমেন্টস, তাদের ক্ষেত্রে LnOH3 ক্ষারকীয়তা, এখান থেকে বারবার প্রশ্ন এসেছে এবং ভীষণ ইম্পর্টেন্ট টপিক এটা। এবার ডি ব্লকে দেখো জারণ অবস্থা থেকে আমি কিছু যেরকম ইম্পর্টেন্ট এখানে লিখেই দিয়েছি। স্ক্যান্ডিয়াম একমাত্র কোন শুধুই +3 দেখায়, জিঙ্ক +2 দেখায়, ম্যাঙ্গানিজ +2 থেকে +7 পর্যন্ত দেখায়। তো এই ধরনের ছোট প্রশ্ন এখান থেকে আসতে পারে। রঙিন বা বর্ণহীন হওয়ার প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, যেখানে ইলেকট্রনের ডি ট্রানজিশনের পয়েন্টটাকে ব্যাখ্যা করতে হবে। তোমাকে ইলেকট্রন বিন্যাস দেখতে হবে ডি তে ইলেকট্রন কতগুলো আছে, ডিটা কমপ্লিটলি ফিল্ড নাকি ডিটা আংশিকভাবে পূর্ণ আছে, এই জায়গা থেকে ডি ট্রানজিশন দিয়ে রঙিন না বর্ণহীন ব্যাখ্যা। অনুঘটকীয় ধর্ম থেকে উদাহরণ একটুখানি দেখে রাখা, একটা প্রশ্ন সেখান থেকে হয়তো যদি আসার সম্ভাবনা আছে। বাট রঙিন না বর্ণহীন এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, ভীষণ ইম্পর্টেন্ট। ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজের অক্সাইড সমূহের প্রকৃতি, যেমন ধরো CrO3, Cr2O3, CrO, এদের মধ্যে আম্লিক, ক্ষারকীয় বা এই ধরনের উভধর্মী কোনটা কে কিভাবে রয়েছে, এইভাবে প্রশ্ন আসতে পারে।
এবার যাই KMnO4 আর K2Cr2O7 এদের জারণ ধর্মের যে বিক্রিয়া, বাকি এই জায়গা থেকে আরো যা যা রয়েছে, এই জায়গা থেকে আরো যা যা রয়েছে সেটা আমি নেক্সট পেজে কিছু ইম্পর্টেন্ট জায়গা লিখে এনেছি, সেগুলো আমি নেক্সট পেজে বলছি। চলো দেখো KMnO4 এই যে ইম্পর্টেন্ট জায়গা দেখো, KMnO4 KOH KNO3 বিক্রিয়া K2MnO4 তৈরি হচ্ছে, ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট ক্যালকুলেট করতে বলছে। KMnO4 তাপের প্রভাবে কি তৈরি হচ্ছে, গাঢ় H2SO4 এর সঙ্গে বিক্রিয়ায় কি তৈরি হচ্ছে। এছাড়া যে জারণ ধর্ম রয়েছে সেটা তো অবশ্যই দেখতে হবে, সেটা হচ্ছে বিভিন্ন যে মিডিয়ামে, মানে একটা হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে আর একটা হচ্ছে প্রশম বা অতি মৃদু ক্ষারীয় মিডিয়ামে যেটা রয়েছে। তাহলে জারণ ধর্মের বিক্রিয়া যেভাবে ক্লাসে বলেছি যে কিভাবে বিক্রিয়াটা হচ্ছে বা জারণ নিজে বিজারিত হয়ে কাকে কিভাবে জারিত করছে, কাকে কিভাবে জারিত করছে, সাথে ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেশন জারক পদার্থের দেখে রাখা। K2Cr2O7 এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট জায়গা ক্রোমিল ক্লোরাইড পরীক্ষা, CrO4 2- থেকে Cr2O7 2- pH চেঞ্জ করে যেটা হচ্ছে সেইটা দেখে রাখা। এছাড়া কিছু প্রশ্ন রয়েছে সেগুলোতে পরে আসবো, আপাতত আগের পেজে ফিরে যাই। কোঅর্ডিনেশন কম্পাউন্ডে IUPAC নেম এক্সাম্পল ভালো করে প্র্যাকটিস করবে। এক্সাম্পল প্র্যাকটিস করতে গেলে IUPAC নেমের সমস্ত নিয়ম থেকে আরম্ভ করে কোন লিগ্যান্ডকে কিভাবে নিয়ম অনুযায়ী লিখতে হয়, কোথায় এটকে এটো, আইডকে আইডো ইত্যাদি ইত্যাদি নিয়মগুলো দেখে রাখা। এবং মুখ্য যোজ্যতা অর্থাৎ অক্সিডেশন নাম্বার, গৌণ যোজ্যতা অর্থাৎ কোঅর্ডিনেশন নাম্বার ক্যালকুলেশন খুব সহজে এই জিনিসগুলো করতে পারবে এবং নম্বরটা পেতে পারবে। লিগ্যান্ডের উদাহরণ বিশেষত মোনোডেন্টেড, বাইডেন্টেড এবং হেক্সাডেন্টেড, বাকি ট্রাই টেট্রা এগুলো একবার করে দেখে রাখলে খেয়াল থাকলে অবশ্যই হবে। তবে বাইডেন্টেড হেক্সাডেন্টেড ভীষণ ইম্পর্টেন্ট। হোমোলেপটিক এবং হেটেরোলেপটিক কমপ্লেক্স কাকে বলে, সংজ্ঞা সহ উদাহরণ সহ সংজ্ঞা, ঠিক আছে। EAN ক্যালকুলেশন নতুন ইনক্লুডেড, তাই অবশ্যই দেখতে হবে, তোমাকে এক্সাম্পল দেবে, ডাইরেক্ট ফর্মুলা বসে EAN এফেক্টিভ অ্যাটমিক নাম্বার তুমি ক্যালকুলেট করতে পারবে। সমাবয়বতা দেখো, সমাবয়বতার যে শ্রেণী বিভাগ গঠনগত ত্রিমাত্রিক, গঠনগতর মধ্যে চারটে রয়েছে, একটা হচ্ছে তোমার বন্ধন লিঙ্কেজ আইসোমারিজম, রয়েছে আয়নীয় সমাবয়বতা, স্ববর্গীয় আর হাইড্রেট। প্রত্যেকটারই উদাহরণ, ওটা একটা পেজেতে করে আমি রিভিশন করিয়েছি, সুতরাং কোনো ব্যাপার নয়, ওটা প্রত্যেকটার উদাহরণ দেখে রাখা, একটা করে উদাহরণ দেখে রাখলেই হবে। বারবার রিপিট হয়, আগের বছরেও এসেছে, তবুও বাদ দেওয়া যাবে না আয়ন আয়ন সমাবয়বতা। বাট তবু বলবো এর সাথে অবশ্যই গঠনগত সমাবয়বতার চারটে ভাগেরই এক্সাম্পল দেখে রাখবে। এক্সাম্পল দেখতে গেলেই সংজ্ঞা পড়তে হবে, সংজ্ঞা নামেতেই রয়েছে, ঠিক আছে। এবার ত্রিমাত্রিকের মধ্যে রয়েছে জ্যামিতিক আর আলোকীয় সমবায়বতা, এখানে টাইপ দেখতে হবে, আমি কিছু ইম্পর্টেন্ট টাইপ এখানে লিখেছি, যেগুলো টাইপ এক্সাম্পল সহ দেখে রাখতে পারো। আমি এই দুটো এক্সাম্পল ইম্পর্টেন্ট এক্সাম্পল হিসেবে লিখে দিয়েছি, ঠিক আছে, অবশ্যই দেখে রাখবে। আচ্ছা এবার বলি সংকরায়ন, জ্যামিতিক আকৃতি, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক, অর্থাৎ ম্যাগনেটিক প্রপার্টি কি রয়েছে, ইনার অরবিটাল কমপ্লেক্স না আউটার অরবিটাল কমপ্লেক্স, এই যে প্রশ্ন, সেই প্রশ্নের জন্য আমি অলরেডি এখানে লিখে রেখেছি বেশ কিছু এক্সাম্পল। কোঅর্ডিনেশন কম্পাউন্ডের এই এক্সাম্পল গুলো বারবার প্র্যাকটিস করবে। এর বাইরেও কিছু যদি দেয়, তোমার প্র্যাকটিস থেকে তুমি সেটা করতে পারবে। খুব কঠিন কিছু বা অন্য কিছু এক্সেপশনাল সেরকম ভাবে আসার সম্ভাবনা থাকে না। ইম্পর্টেন্ট এই জিনিসগুলো রিপিট হয়। নিকেলের এই তিনটে কমপ্লেক্স, কোবাল্ট 3+ NH3 লিগ্যান্ড হিসেবে রয়েছে, FeF6 3-, FeCN6 3-। আমি দেখো তার থেকেও তোমার আরো কিছু বাছাই করে দিলাম, বাট আমি বলবো এইগুলো যদি তুমি প্র্যাকটিস করো না, এগুলো অটোমেটিকই তুমি পারবে। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, উইক ফিল্ড লিগ্যান্ড, কোনটা থাকলে লো স্পিন, কোনটা থাকলে হাই স্পিন, এবং যে লিগ্যান্ড গুলো দিয়ে এক্সাম্পল প্র্যাকটিস করছো সেগুলোর অন্তত কোনটা স্ট্রং কোনটা উইক সেটা দেখে রাখো। পুরো যে স্পেকট্রোকেমিক্যাল সিরিজটা তোমাকে এক্ষুনি মুখস্থ করতে হবে তা নয়, কয়েকবার চোখ বুলিয়ে রাখবে। তবে খুব স্ট্রং আর উইক তুমি এক্সাম্পলে কে কিভাবে কাজ করছে সেটা অবশ্যই দেখে রাখবে, ঠিক আছে। আচ্ছা বেশিরভাগ কপার 1 যৌগ জলীয় দ্রবণে অস্থায়ী কেন, এটা ভীষণ রকম ইম্পর্টেন্ট প্রশ্ন। আর হচ্ছে এইটা আরেকটা প্রশ্ন আমি দিয়েছি যে ব্লু ভিট্রিয়াল নীল কিন্তু অনার্দ্র কপার সালফেট বর্ণহীন কেন, অলরেডি ম্যারাথন ক্লাসেও আমি সম্ভবত ওটা করিয়েছি। যেহেতু CFTO রয়েছে তাই ক্রিস্টাল ফিল্ড থিওরি থেকে আমরা এই CFSC ক্যালকুলেশন এটা অবশ্যই দেখতে হবে। CFSC ক্যালকুলেশনে অক্টাহেড্রাল টেট্রাহেড্রালের স্প্লিটিং, এবার অক্টাহেড্রাল স্প্লিটিংটা একটু বেশি ভালো করে দেখবে, সেখান থেকে তোমাকে প্রশ্ন দেখো টেট্রাহেড্রাল থেকেও দিতে পারে, একটা দেখলে আর একটা জাস্ট স্প্লিটিংটা চেঞ্জ হচ্ছে, একটায় EG T2G আর একটায় T2E।
আর বাকি কোনটা কতটা ব্যারি সেন্টারের রেসপেক্টে যেটা হচ্ছে সেটা দেখে রাখা, এবং সেখান থেকে সিএফএসসি ক্যালকুলেশন D4 D5 D6 বা এই ধরনের কিছু দিল, তোমাকে কোনোটা বললো হাই স্পিনের ক্ষেত্রে করো, কোনোটা বললো লো স্পিনের ক্ষেত্রে করো। তো এই জিনিসগুলো হচ্ছে পুরো ইনঅর্গানিক কভার হলো। এবং এর সাথে সাথে এটাই বলবো যে যেগুলো আমি বললাম সেগুলোকে ভালো করে দেখে রাখতে হবে, সেগুলোকে ভালো করে দেখে প্র্যাকটিস করতে হবে। পরীক্ষা কাছে চলে এসেছে, এই সময়ে যেরকম আমি 10 ডেজ কি করে চলবে রুটিন দিয়েছিলাম সেটা কিন্তু একদম 12 তারিখের আগে অবধি দেওয়া রয়েছে। তাই সেই জিনিসগুলোকে সেইভাবে বসে যদি তুমি তৈরি করো, আর এই যে ইম্পর্টেন্ট টপিক এক জায়গায় করে দিলাম, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বোর্ডেতে লিখেছি শুধুমাত্র তোমাদের সুবিধার জন্য, যে এই জায়গাগুলো কোনোভাবে যেন স্কিপ না হয়। অবশ্যই দেখতে হবে, অবশ্যই দেখতে হবে, এটাই বলতে পারো। হ্যাঁ, তোমাদের মনে হতে পারে যে এর থেকে আরো কিছু কম করে দিন যারা অল্প পড়াশোনা করেছো বা ফাঁকিবাজি করছো, বাট আমি বলবো যতটুকু সম্ভব হয়, যে যে লেভেলে প্রিপারেশন আছে সেই অনুযায়ী যতটুকু সম্ভব হয় এই জায়গা থেকে জিনিসগুলোকে তৈরি করে নাও। আর কোনো টেনশন নয়, ভালো করে পরীক্ষা দাও, লিখে প্র্যাকটিস করবে। বাড়িতে যতটুকু সময় পড়ছো এবং কোয়েশ্চেন করছো, লিখে প্র্যাকটিস করবে, এটা খুব জরুরি। শুধুমাত্র ওই প্রশ্নটাই মুখস্থ করে চলে গেলাম এরকমটা নয়, ওই প্রশ্নের কনসেপ্টটাকে একটু দেখে রাখার চেষ্টা করবে যতটুকু সম্ভব। অল্প সময় এখনো রয়েছে, ঘাবড়াবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদেরকে এই জিনিসটা তোমরা ডিমান্ড করেছিলে, আমি তৈরি করে দিতে পারলাম, সেটার জন্য আমার নিজেরই ভালো লাগছে। আশা করি তোমাদেরও উপকার হবে। এবং আবার বলবো, পরীক্ষা সবার ভালো হবে, কোনো টেনশন নেই। সুতরাং রিল্যাক্স হয়ে যাও, টেনশনকে একদম দূর করে দাও, দেখবে আরো ভালো করে নিজেকে প্রিপেয়ার করতে পারবে। অল দ্য বেস্ট।